আগে আমি সিনারিও দিই যে এই জিনিসটা কি, ধরেন একটা পেশেন্টের পেটে ব্যথা শুরু হইলো, পেটে ব্যথা, ঠিক আছে? পেট তো একটা বড়, অনেক বড় রিজন, ডান পাশ আছে, বাম পাশ আছে, উপর আছে, তলপেট আছে বা নাভির কাছে আছে, অনেক বড় একটা রিজন, ঠিক আছে? তাহলে একটা পেশেন্টের পেটে ব্যথা শুরু হইলো ডান দিকে, ডান দিকের উপরের দিকে, ঠিক আছে? যে এই জায়গায় লিভার আছে, লিভার আছে, লিভার হইছে ডান দিকে থাকে, সবাই জানেন আশা করি। সেই লিভারের এই জায়গায় পেটে ব্যথা শুরু হয়েছে, প্লাস পেশেন্টের জ্বর আছে, ঠিক আছে? জ্বর আছে, প্লাস পেশেন্ট বমি করতেছে। তাহলে এইরকম যদি সিনারিও আসে আর কি, তাহলে আমরা চিন্তা করি সবার আগে কোলিসিস্টেইটিস এর কথা। এবার আসুন, কোলিসিস্টেইটিস মানে কি? কোলিসিস্টেইটিস মানে আমাদের যে গল ব্লাডার আছে বা পিত্তথলি, ঠিক আছে? পিত্তথলি, এই পিত্তথলির যদি ইনফেকশন হয় মানে প্রদাহ হয়, তাকে আমরা বলি কোলিসিস্টাইটিস, ঠিক আছে? পিত্তথলির যে প্রদাহ তাকেই বলি কোলিসিস্টাইটিস। এই পিত্তথলির প্রদাহ বিভিন্ন কারণে হইতে পারে। এর মেজর একটা কারণ, বড় একটা কারণ হইছে পাথর হওয়া, ঠিক আছে? পাথর বা স্টোন, গল স্টোন নামে আমরা বলি, ঠিক আছে? গল স্টোন বা পিত্তথলির পাথর। এই পিত্তথলির পাথর বাদেও আরো অন্য কারণেও হইতে পারে। এই দেখেন, এই জায়গায় কজে লেখা আছে, ফার্স্টে আছে গল স্টোনের কথা, মানে কি পিত্তে পাথর। এছাড়া আর কি কি কারণ হইতে পারে? টিউমার হইতে পারে, ইনফেকশন হইতে পারে, টিউমার, ইনফেকশন, বাইল ডাক্ট ব্লকেজ। বাইল ডাক্ট ব্লকেজ মানে কি, পিত্তথলিতে পিত্তরস থাকে, ঠিক আছে? এই পিত্তরস হইছে একটা নালীর মাধ্যমে আসে, সেই নালীটার নামই হইছে বাইল ডাক্ট। তাহলে এই বাইল ডাক্ট ব্লকেজ হইলো আপনার কোলিসিস্টাইটিস হতে পারে। আর এছাড়া কোন যদি ইনফেকশন মানে অপারেশন চলাকালীন, ধরেন কোনো কারণে আমরা পেট ওপেন করে অন্য কোনো অপারেশন করতেছি, তখন যদি বাই চান্স কোনো ইনফেকশন ঢুকে যায় গল ব্লাডারে, তখনও কোলিসিস্টাইটিস হইতে পারে, ঠিক আছে? তাইলে কোলিসিস্টাইটিস হইলো পিত্তথলির প্রদাহ, আর ইংলিশে বললে হইছে কোলিসিস্টাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ গল ব্লাডার। এর কারণ কি? এর বড় একটা কারণ হইছে স্টোন বা পাথর। আর পাথর বাদে অন্য কারণগুলোর ভিতর আছে টিউমার, ইনফেকশন, পিত্তনালী যদি ব্লক হয়ে যায় সেইটা, আর যদি অপারেশনের সময় কোনো প্রকারে ইনফেক্টিভ অর্গানিজম গুলো গল ব্লাডারে পৌঁছায়, এগুলো, ঠিক আছে? এবার আসেন সিমটম। সিমটম, সিমটম কি কি দেখা যাইতেছে? জি স্যার। হ্যাঁ, সিমটম কি কি? সিমটম সবার আগে প্রথম সিমটম হইছে পেটে ব্যথা। পেটের কোথায় ব্যথা? পেটের হইছে উপরিভাগ, ঠিক আছে? উপরিভাগ, ডান পাশের উপরিভাগে ব্যথা হবে, ঠিক আছে? ডান পাশের উপরিভাগে ব্যথা হবে। এটা ভালো ভাষায় বললে বলি রাইট আপার অ্যাবডোমেন, রাইট আপার অ্যাবডোমেন, ডান পাশের উপরিভাগে ব্যথা হবে। 2 নাম্বার ফিচারই আসবে নাউসিয়া, ভমিটিং। নাউসিয়া মানে বমি বমি ভাব, আর ভমিটিং মানে বমি করা, মানে পেশেন্ট খেতে পারবে না, বলবে তার বমি আসতেছে বা বমি করবে সে, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট আসবে, এই যে পেটে যে ব্যথাটা শুরু হলো, এই ব্যথাটা তার হাতে রেডিয়েট করবে, হাতে মানে শোল্ডারে, বাহুতে, ঠিক আছে? বাহুতে রেডিয়েট করবে, মানে পেটের ব্যথাটা কিছুক্ষণ পর মনে হবে তার হাতেও ব্যথা করতেছে, মানে হাত সে নাড়াইতে পারবে না, হাত নাড়াতে পারবে না। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্লটিং। ব্লটিং মানে কি? ব্লটিং মানে যে পেটে গ্যাস হইলে যে গুড় গুড় শব্দ করে, এইটারে বলি আমরা ব্লটিং, ঠিক আছে? পেটে গ্যাস হইলে যে শব্দটা হয় সেটারে বলে ব্লটিং, ব্লটিং, ঠিক আছে? এই কয়টা পয়েন্টই মেইন। লাস্টে আরেকটা পয়েন্ট আছে পেইল অর লাইট কালার্ড স্টুল। এটা সবার হয় না, এটা হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু বাকিগুলো, আর জ্বর আসবে, পেশেন্টের অবশ্যই জ্বর আসবে, ঠিক আছে? অবশ্যই জ্বর আসবে। এই পয়েন্টের গুলো কমন। তাহলে প্রথম ফিচারই শুরু হবে কিন্তু পেটে ব্যথা। পেটের কোথায় ব্যথা? পেটের উপরিভাগের ডান পাশে ব্যথা। তারপর কি হবে? তারপর হচ্ছে তার বমি বমি আসতে পারে বা বমি হইতে পারে, হাতে ব্যথা করবে, পেটের যে ব্যথাটা শুরু হয়েছে এটা হাতে রেডিয়েট করবে, ঠিক আছে? হাতে ব্যথা হইতে পারে, পেটের ভিতর গ্যাস হইলে যেমন গুড়গুড় করে তেমন শব্দ হইতে পারে, জ্বর হবে, জ্বর হবে। আর লাস্টের পয়েন্ট স্টুল, পেইল অর লাইট কালার, এটা হইতে পারে না হইতে পারে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আচ্ছা, এই যে পিত্ত, কিছু বলছেন কেউ? না ঠিক আছে স্যার, আর শুনতেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যেটা বললাম কোলিসিস্টাইটিস, কোলিসিস্টাইটিস, এই কোলিসিস্টাইটিসটা আমরা 2 ভাগে ভাগ করি, একটা অ্যাকিউট আর একটা ক্রনিক। এটা স্লাইডে নাই, একটু লিখে রাখেন খাতায়। একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক, ঠিক আছে? অ্যাকিউট একটা, ক্রনিক একটা।
অ্যাকিউট মানে কি আর ক্রনিক মানে কি আগেও আপনাদের বলছিলাম। অ্যাকিউট হইছে যেটা হঠাৎ করে শুরু হবে, ঠিক আছে, কেবল প্রথমবার বা হঠাৎ করে যেটা শুরু হয়েছে সেটারে বলি আমরা অ্যাকিউট কন্ডিশন। আর ক্রনিক কন্ডিশন মানে কি একটা রোগ যদি 3 মাসের বেশি সময় ধরে আমার থাকে তাহলে সেটারে বলি আমরা ক্রনিক, ঠিক আছে। অ্যাকিউট মানে হঠাৎ করে যেটা শুরু হয়েছে বা প্রথমবারের জন্য ধরা পড়ছে সেটারে আমরা বলতেছি অ্যাকিউট। আর সেই রোগটাই যদি 3 মাস বা তার বেশি সময় ধরে থাকে তাহলে তাকে বলি ক্রনিক, ঠিক আছে, ক্রনিক। তাইলে কোলিসিস্টাইটিস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট কোলিসিস্টাইটিস আর একটা হচ্ছে ক্রনিক কোলিসিস্টাইটিস। এটা স্লাইডে নাই, একটু লিখে রাখেন। অ্যাকিউট এন্ড ক্রনিক। এবার আসেন ইনভেস্টিগেশন, কি কি পরীক্ষা করতে দিব আমরা, ঠিক আছে, কি কি পরীক্ষা করতে দিব। কি কি পরীক্ষা করতে দিব? প্রথমেই 1 নম্বরে সিবিসি, ঠিক আছে, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, 1 নম্বরে সিবিসি। সিবিসি করতে দিলে আমরা কি পাবো? সিবিসি করতে দিলে আমরা ইএসআর বেশি পাবো, যেহেতু ইনফেক্টিভ একটা অর্গানিজম, ইনফেকশন আছে, তাহলে আমরা ইএসআর বেশি পাবো সিবিসি তে, ঠিক আছে। সিবিসি তে আমরা ইএসআর বেশি পাবো। সিবিসির পর চলে আসেন কি করতে দেব? এক্সরে করতে দেব। এই ক্ষেত্রে কিন্তু বুকের এক্সরে না, পেটের এক্সরে করতে দেব, কারণ সমস্যা পেটে। এই ক্ষেত্রে কিন্তু বুকের এক্সরে করলে কাজ হবে না। করতে দেব কি? পেটের এক্সরে, ঠিক আছে, পেটের এক্সরে। হ্যাঁ, স্যার সিবিসি মিনিং কি স্যার? কমপ্লিট ব্লাড কাউন্ট, ঠিক আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসির মিনিং কমপ্লিট ব্লাড কাউন্ট, কাউন্ট। হ্যাঁ জি স্যার। তারপর হচ্ছে কি পেটের এক্সরে করতে দিব, ঠিক আছে, এক্সরে অ্যাবডোমেন, এক্সরে অ্যাবডোমেন 2 নম্বরে। তারপর 3 নম্বরে যেটা মেইনলি লাগবে আল্ট্রাসোনোগ্রাম, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম আপার অ্যাবডোমেনও করা যায়, হোল অ্যাবডোমেনও করা যায়। এই ক্ষেত্রে হোল অ্যাবডোমেন করাটা বেটার, ঠিক আছে, যখন করবেনই পুরোটা করাই বেটার। আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন। হোল অ্যাবডোমেন মানে পুরো পেট, ঠিক আছে, পুরো পেট। আর আপার অ্যাবডোমেন বলতে বোঝায় খালি পেটের উপরিভাগ। এই ক্ষেত্রে আমরা হোল অ্যাবডোমেনই করব, হোল অ্যাবডোমেন করাটাই ভালো। এই আল্ট্রাসোনোগ্রাম করলেই কোলিসিস্টাইটিস মূলত ধরা পড়বে একদম অ্যাকুরেটলি, বাকিগুলোই ওইভাবে আমরা কনফার্ম হইতে পারি না, ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রামে আমরা একদম কনফার্ম হয়ে যাবো যে পেশেন্টের কোলিসিস্টাইটিস হয়েছে। এবার আসেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি দেব? ট্রিটমেন্ট আমি বলতেছি, আপনারা শুনেন, ট্রিটমেন্টের ওরকম স্লাইড নাই, ঠিক আছে। ট্রিটমেন্ট কি দিব? আমি আগেই বলছি কোলিসিস্টাইটিসের ট্রিটমেন্ট আমরা 2 ভাগে ভাগ করব, একটা অ্যাকিউট একটা ক্রনিক, ঠিক আছে, 2 ভাগে, একটা অ্যাকিউট একটা ক্রনিক। তাহলে কোলিসিস্টাইটিস আমাদের মেইনলি লক্ষণ কি? আপনাদের জন্য ট্রিটমেন্টটাই গুরুত্বপূর্ণ, আমি ট্রিটমেন্টটাই ভালোভাবে বলতেছি, সবাই লিখে নেন। প্রথমেই বললাম কি, প্রথম লক্ষণীয় হচ্ছে পেটে ব্যথা। তাহলে পেশেন্টের মারাত্মক আকারের পেটে ব্যথা হয়, ঠিক আছে। তাহলে পেটে ব্যথা কমানোর জন্য আমরা এই ক্ষেত্রে কি দিতে পারি? বলেন, আপনারা বলেন, এই ক্ষেত্রে পেটে ব্যথা কমানোর জন্য কি দিতে পারি? স্যার এলজিন দিতে পারে স্যার, টাইমিনাম গ্রুপের। দিতে পারি। আর আর কেউ কিছু? টাইমন, তারপর স্যার গেস্টিকেটে বেদনে ওমিপ্রাজল, রিভিপ্রাজল যে কোনো একটা সাথে দিতে পারে স্যার। পরের কথা আমি বলতেছি, আপনারা শুনেন। পেটে ব্যথা বলছি, এটা পেটে বলতে তলপেট না, এটা হচ্ছে পেটের উপরিভাগে ব্যথা, ঠিক আছে। পেটের উপরিভাগে গল ব্লাডার থাকে হচ্ছে লিভারের সাথে লাগানো, লিভারের সাথে লাগানো। এইখানে অ্যালজিন খুব একটা বেশি ভালো কাজ করবে না, অ্যালজিন কাজ করে তলপেটের ব্যথায়, ঠিক আছে, তলপেটের ব্যথা। এইটার ব্যথা হচ্ছে উপরের দিকে, তাহলে অ্যালজিন খুব একটা ভালো এই ক্ষেত্রে কাজ করবে না। এই ক্ষেত্রে আমরা এনএসআইডি গ্রুপের যেসব ড্রাগ, রোলাক, ঠিক আছে, রোলাক, ডাইক্লোফেনাক, এগুলো আমরা ইউজ করতে পারি। রোলাক, ডাইক্লোফেনাক ইউজ করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় এই রোলাক, ডাইক্লোফেনাক ইউজ করলেও পেশেন্টের ব্যথা কমে না, ব্যথা কমে না। তাইলে এবার ব্যথা কমানোর জন্য আমরা কি করতে পারি? আমরা শুরুতে রোলাক আর ডাইক্লোফেনাক ইউজ করব, ঠিক আছে, রোলাক আর ডাইক্লোফেনাকের ইনজেকশন, ঠিক আছে, ইনজেকশন। এই ক্ষেত্রে মুখে খাওয়ালে কিন্তু কোনো কাজ হবেই না, ইনজেকশন ইউজ করব রোলাক, ডাইক্লোফেনাকের। যদি রোলাক, ডাইক্লোফেনাকেও না কমে তাহলে আমরা কি ইউজ করতে পারি? সেই ক্ষেত্রে আমরা নেলবান বা প্যাথেডিনের যে কোনো একটা ইউজ করতে পারি, ঠিক আছে, নেলবান অর প্যাথেডিন, নেলবান অর প্যাথেডিন, ঠিক আছে, নেলবান, হ্যাঁ, নেলবান অর প্যাথেডিন।
তাইলে ব্যথা হইছে এইভাবে আমরা কমাইতে পারি। ন্যালবান আর প্যাথেনিনের কিন্তু ওইভাবে ডোজ নাই যে একদিনে ৩ বার দেবো ২ বার দেবো। ন্যালবান আর প্যাথেনিন একদিনে সর্বোচ্চ একটা দেয়া যায়, এর বেশি না দেওয়া ভালো, ঠিক আছে? আর রোলাক আর ডাইক্লোফেনাক একদিনে সর্বোচ্চ ৩ বার দিতে পারবেন। ব্যথার উপর নির্ভর করবে। ব্যথা কম থাকলে আমরা ২ বারও দিতে পারি, ১ বারও দিতে পারি। যদি ব্যথা বেশি থাকে একদিনে সর্বোচ্চ আমরা ৩ বার দিব, ঠিক আছে? সর্বোচ্চ ৩ বার, এর বেশি দেওয়া যাবে না। আর ন্যালমান আর প্যাথেডিন একদিনে সর্বোচ্চ একটা দেওয়া ভালো, এর বেশি না দেওয়াই ভালো, ঠিক আছে? প্যাথেডিন কি ফুল দেওয়া লাগে? হ্যাঁ হ্যাঁ, বুঝুনি, আরেকবার বলে। মানে যে অ্যাম্পুলটা আছে এটা কি ফুলটাই দেওয়া লাগবে না ফুল হাফ? দিবেন, ফুল ফুল। এই ক্ষেত্রে আমরা ইন্ট্রামাসকুলারলি দেই, ঠিক আছে? ব্যথার ওষুধ কখনোই আইভি দেবো না, মানে শিরায় দেবো না, দেবো সবসময় মাংসপেশিতে। প্যাথেডিন এই ক্ষেত্রে যদি পেশেন্টের ওয়েট ভালো হয় ৬০ থেকে ৭০ কেজি, আমরা পুরোটাই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যদি ৬০ থেকে ৭০ কেজি, কিন্তু ওয়েট যদি কম হয়, ধরেন ৪০ কেজি বা ৩৫ কেজি, অনেকে আছে না একদম ওয়েট কম, তাদের ক্ষেত্রে আমরা হাফ অ্যাম্পুল দেবো, সেই ক্ষেত্রে পুরোটা দিব না। স্যার প্যাথেডিন যে দেওয়ার পরে একটা ঘুমের ভাব চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমের ভাব চলে আসবে। এই জন্যই প্যাথেডিনটা মূলত চয়েস করা হয়। এই প্যাথেডিন আর ন্যালবান যেইটাই দেন, পেশেন্টের একটা ঘুমের ভাব চলে আসবে, মানে কি পেশেন্টের ব্যথা তো কমাবে, প্লাস পেশেন্ট ঘুমায় যাবে, এই জন্য তার ব্যথাটা আরো তাড়াতাড়ি রিলিফ হয়ে যাবে, ঠিক আছে? এতে কোনো সাইড এফেক্ট নাই, এতে দেওয়া যাবে সম্পূর্ণ। কিন্তু প্যাথেডিন আর ন্যালবান সবার উপর হ্যাঁ বলেন। প্যাথেডিন এবং ন্যালবান দুটো ইনজেকশন স্যার? হ্যাঁ হ্যাঁ, ইনজেকশন, দুইটাই ইনজেকশন। এগুলো মুখে খাওয়ালে ট্যাবলেট পাওয়া যায় না, ঠিক আছে? দুটো ইনজেকশন কি স্যার এই মাংসপেশিতে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, মাংসপেশিতেই দেওয়া হয়, ঠিক আছে? স্যার যে বলছিলাম স্যার দেওয়া যায় রোলাক কি মাংস? রোলাক ব্যথার ওষুধ, সকল ব্যথার ওষুধ আমরা মাংসপেশিতে দেই, ঠিক আছে? সকল ব্যথার ওষুধ, অ্যালজিন বাদে সব ব্যথার ওষুধ আমরা মাংসপেশি মানে আইএম দেই। স্যার আমরা মানে পেশেন্টকে এরকম পেশেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কি আমরা পেন কিলার দিয়ে শুরু করবো, না আগে আগে একটু পরীক্ষা করার জন্য অ্যান্টাসিড প্লাস যেগুলো দিয়ে টেস্ট? একটু পরীক্ষা করবেন, হ্যাঁ একটু পরীক্ষা করবেন। আল্ট্রাসোনোগ্রামটা করা বেটার, ঠিক আছে? আল্ট্রাসোনোগ্রামটা করা বেটার। আর ব্যথা যদি অতিরিক্ত হয়, মানে এরকম ব্যথা, এরকম পেশেন্টের দেখবেন প্রচুর পরিমাণে ব্যথা হয়, সে সহ্য করতে পারতেছে না, তারে আপনারা শুরুতেই কিটোরোলাক বা ডাইক্লোফেনাক ইনজেকশন দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিটোরোলাক বা ডাইক্লোফেনাক, কিন্তু শুরুতেই আমরা যে ন্যালবান প্যাথেডিন কিন্তু শুরুতেই দিব না। ন্যালবান প্যাথেডিন আমরা পরে, যদি না কমে তারপরে চয়েস আমাদের ন্যালবান প্যাথেডিন, ঠিক আছে? স্যার আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, হ্যাঁ, আসলে প্রাইমারি লেভেলে ট্রিটমেন্ট করতে যাব, আমাদের হাতে সেসব পেশেন্টরা কখন যাবে? আমরা যখনই টেস্ট করতে বলবো তখনই কিন্তু আমাদের আসসালামু আলাইকুম বলে অনেক পেশেন্ট চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই টেস্টের বাইরে যেটা বললাম, যে যে ব্যথা যদি পেশেন্ট সহ্য করতে না পারে, এরকম ব্যথায় ইনজেকশন কিটোরোলাক ডাইক্লোফেনাক ইউজ করতে পারবেন। ন্যালবান প্যাথেডিন দেওয়ার দরকার নাই, শুরুতেই আমি আগেই বললাম, কিটোরোলাক ডাইক্লোফেনাক দিতে পারবেন। ডাইক্লোফেনাকে একটা সমস্যা হয় যে জানেন স্যার, যে পেইন্টের বেশি হয়, যেখানে মাংসপেশিতে যেই মাসেলে পেইন করবেন সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণ পেইন হয়। এটা প্রত্যেকটাই যেই ওষুধে দিবেন আপনার সেটাই পেইন হবে, এটা কোনো কমপ্লেন না। এটা শোনার টাইম আর কি ওইভাবে নাই পেশেন্টের থেকে, ঠিক আছে? ইনজেকশন দিলে ব্যথা পাবেই, সেটা ডাইক্লোফেনাক দেন, কিটোরোলাক দেন। আমরা ওই যে আইভি কোনো ইয়া দিব না, জিআই পড়া। আচ্ছা এই টপিক বাদ দেন, যেটা পড়াচ্ছি সেই থেকে আসেন, মিউট করেন, আমি যেটা বলতেছি সেটা শুনেন। ব্যথা রিলেটেড টোটাল এইটা, ঠিক আছে? ব্যথা রিলেটেড আর কোনো কিছু নাই। ব্যথা রিলেটেড হাইয়েস্ট লেভেল আমাদের এইটা। আর এই সব পেশেন্ট যারা বমি করবে, আরেকটা কমপ্লেইন বুঝলাম, বমি বমি ভাব প্লাস বমি করবে। যদি পেশেন্ট বমি করে, তাহলে বমি করলে পেশেন্টের হইছে খাওয়া বন্ধ করতে হবে। যে যদি বমি করে আর আপনি যদি তার মুখে খাইতে দেন, তাহলে কি হবে, তার বমি কিন্তু আরো বাড়বে। যদি সে সিভিয়ারলি বমি করে, তাহলে তার মুখে খাওয়া বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে কি করবেন, স্যালাইন দিয়ে দেবেন পেশেন্টে, ঠিক আছে? স্যালাইন দিয়ে দেবেন, সে মুখে খাবে না, এনপিও রাখবেন, আর স্যালাইন দিয়ে দিবেন। স্যালাইন কোন স্যালাইন দিতে পারেন, নরমাল স্যালাইন দিতে পারেন, আটম্যান সলিউশন দিতে পারেন, ডিএ দিতে পারেন, ঠিক আছে? গ্লুকোজ স্যালাইন যেটা বলি, এগুলো দিতে পারেন। আর ডায়াবেটিসের রোগী যদি হয়, তাইলে অনলি নরমাল স্যালাইন, এই ক্ষেত্রে আর ওই ডিএ ডিএনএস এগুলো বাদ। যে ডায়াবেটিসের রোগী হয় শুধু নরমাল স্যালাইন দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আর বমির ওষুধ তো এই ক্ষেত্রে অবশ্যই দিবেন। বমির ওষুধ কোনটা দিবেন? বমির ওষুধ এই ক্ষেত্রে আমরা ইমিস্টাট বা প্যালোক্সি, এই দুইটার একটা চয়েস করি, ঠিক আছে? ইমিস্টাট আর প্যালোক্সি লিখে রাখেন। ইমিস্টাট আর প্যালোক্সি, ঠিক আছে? বমির ওষুধের ক্ষেত্রে আমরা ইমিস্টাট প্যালোক্সি দুইটার যে কোনো একটা চয়েস করি। হ্যাঁ, বমির ওষুধ একদিনে সর্বোচ্চ 3 বার, 4 বারও দেওয়া যায়, কিন্তু 3 বার আমরা ফলো করি।
মানে 3 বার খাওয়া দাওয়া করে, এই জন্য 3 বার ফলো করি, ঠিক আছে? 4 বারও দেওয়া যায়, যদি বমি বেশি হয় 4 বারও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এবার আসেন, ব্যথা গেল, বমি গেল, এবার কি শুরু করতে হবে? ইনফেকশন যেহেতু অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যাকিউটের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে, কিন্তু ক্রনিকের ক্ষেত্রে আবার অ্যান্টিবায়োটিকের রোল নাই। যেহেতু আমরা অ্যাকিউট করতেছি, অ্যাকিউটে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক চয়েস করবেন? এই ক্ষেত্রে যদি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক আমাদের দিতে হয়, আমাদের ফার্স্ট চয়েস সেপ্ট্রাক্সন, ঠিক আছে? সেপ্ট্রাক্সন, সেপ্ট্রাক্সন আমাদের ফার্স্ট চয়েস। সেপ্ট্রাক্সন হচ্ছে জেনেরিক, কোম্পানি নাম যদি বলি সেপ্ট্রন, এরিক্সন, এইসব নামে বাজারে পাওয়া যায়, ঠিক আছে? আর এরপর বাকি রয়েছে জ্বর। পেশেন্টের জ্বরের জন্য প্যারাসিটামল দিবেন। হ্যাঁ, জ্বরের জন্য প্যারাসিটামল দিবেন, এটা তো সবাই জানেন, এটা আর বলার আলাদা করে কিছু নেই। জ্বরের জন্য স্যার কথা বলবো স্যার? হ্যাঁ বলেন। স্যার ওই বলতেছেন যে ইঞ্জেকশনটার কথা আপনি বললেন, সেটা তো প্রায় সময় দেখছি বিভিন্ন ফার্মেসিতে বা আমরা সময় বিভিন্ন ফার্মেসি ইউজ করে স্যার, আর টাইফয়েড রোগীকে। অ্যান্টিবায়োটিক, টাইফয়েড আর অন্য কিছু নয়। আচ্ছা, অ্যান্টিবায়োটিক পড়তে পড়তে বুঝবেন, অ্যান্টিবায়োটিক দেখা যায় এক অ্যান্টিবায়োটিকে আমরা অনেক রোগের ক্ষেত্রেই দিই, যেমন সেপ্ট্রাক্সন। সেপ্ট্রাক্সনের ইন্ডিকেশন সব, ব্রেনের যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রেও সেপ্ট্রাক্সন দিই, লাঙের ইনফেকশন হইলেও সেপ্ট্রাক্সন দিই, সবকিছুতেই সেপ্ট্রাক্সন। আমাদের প্রধান একটা চয়েস হয়েছে সেপ্ট্রাক্সন। সেপ্ট্রাক্সন আর সেফিউরক্সিম, এই দুইটা আমাদের সব থেকে বেশি চলে বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে? সেপ্ট্রাক্সন আর সেফিউরক্সিম যদি ইনজেক্টেবল দিতে হয়, আর যদি ওরালি দেয় মানে মুখে খাওয়ার ট্যাবলেট দিই, সেই ক্ষেত্রে আবার দেখা যায় এজিথ্রোমাইসিন, সিপ্রোসিন, তারপর সেফোটিল প্লাস, এগুলো বেশি চলে, ঠিক আছে? এগুলো কমন, এগুলো এন্টারিক্সিবারেও দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে। ওইখানে দেওয়া যায় না বলে এইখানে দেওয়া যাবে না এমন না, ঠিক আছে? এইটা কমন, কমন আর কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক চয়েস থাকে সেপ্ট্রাক্সন, ঠিক আছে? সেপ্ট্রিয়াক্সন। আর প্যারাসিটামল তো জ্বরের জন্য। এবার আসেন এই অ্যাকিউট কন্ডিশন, যদি পাথর হয়, ঠিক আছে? পাথর হয় মানে পিত্তথলিতে পাথর হয়, আপনি যতই ওষুধ খাওয়ান এইটা কিন্তু সারবে না, ঠিক আছে? সারবে না। আমরা অ্যাকিউট কন্ডিশনটা জাস্ট কমানোর জন্য ওষুধগুলো খাওয়াই। যখনই পেশেন্টের ব্যথা কমে যাবে, বমি কমে যাবে, তারপরে আমরা বলি কি অপারেশনের জন্য, ঠিক আছে? অপারেশনের জন্য। এটা কখনোই যে ওষুধ খাওয়াই ঠিক করে দিতে পারবেন পেশেন্টে তা না, জাস্ট ওষুধ খাওয়াই আমরা কি করি, সিমটম গুলা কমায় ভালো জায়গায় পাঠাই দিই অপারেশনের জন্য, ঠিক আছে? বুঝাইতে পারছি? জি স্যার। স্যার কোনো কোশ্চেন আছে পলিসিস্টাইটিস স্যার নিয়ে? আছে স্যার। এই যে পেটে ব্যথা রিলেটেড কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন পুরোটা? এইটার মতোই ট্রিটমেন্ট। সেফটি একজনের ডোজ। হ্যাঁ স্যার, একটু জিজ্ঞাসা হ্যাঁ ছিল। বলেন। প্রশ্ন ছিল স্যার আমার। এটা তো ইনজেকশন ফরম্যাট, তাই না? হ্যাঁ বলেন, যে বলেন, বাকিরা মিউট করেন, একজন একজন কথা বলেন। সেফটি একজনের কথা বললেন স্যার, এটা তো ইনজেকশন ফর্মে দেওয়া হ্যাঁ হয়। ইনজেকশন ফর্মে দেওয়া হয়। এটার কোনো ডোজ আছে এত এত? হ্যাঁ এটা ডোজ আছে, সংখ্যা? এটা এক, হ্যাঁ এটা এক দিনে 2 বেলা দেই, ঠিক আছে? সকাল আর রাতে দেই, সকাল আর রাতে দেই। সেপ্ট্রাক্সন সাধারণত 500 মিলিগ্রাম পাওয়া যায়, 1 গ্রাম পাওয়া যায়, 2 গ্রাম পাওয়া যায়। আমরা ওই যে বললাম ওজন আইডিয়াল ধরে হয়েছে 60 থেকে 70 কেজি, তাহলে 60 থেকে 70 কেজি রোগীদের জন্য এই ক্ষেত্রে আইডিয়াল আমাদের 1 গ্রাম, ঠিক আছে? 1 গ্রাম 2 বেলা দেবো। আর দিন কত দিন? দিন কতদিন বলতে এটাতে অ্যাকিউট কন্ডিশন আপনার, এই ক্ষেত্রে আমরা ওইভাবে 7 দিন 10 দিন বলি না। আমরা বললাম কি পেশেন্টের একটু উন্নত করে আমরা হসপিটালে অপারেশনের জন্য পাঠাই দিই, এই জন্য এই ক্ষেত্রে ওইভাবে দিনের কোনো দরকার নাই, ঠিক আছে? ধন্যবাদ স্যার। স্যার সাইন সিম্পটম গুলো একটু যদি বলতেন। হ্যাঁ সাইন সিমটম আবার বলতেছি। পলিসিস্টাইটিস মানে পিত্তথলির প্রদাহ বা ইনফেকশন, ঠিক আছে? এই ক্ষেত্রে প্রধান সাইন সিমটম কি হয়? 1 নাম্বার সাইন সিমটম হচ্ছে পেটে ব্যথা। পেটের কোথায় ব্যথা? পেটের হচ্ছে ডান দিকের উপরিভাগ, ঠিক আছে? ডান দিকের উপরিভাগে ব্যথা হয়, ডান দিকের উপর। মিউট করেন, মিউট করেন। ডান দিকের উপরিভাগে ব্যথা হয় 1 নাম্বার সাইন সিমটমের ভিতর। তারপর 2 নাম্বার কি? 2 নাম্বারে পেশেন্টের আপনার জ্বর হইতে পারে, জ্বর আসবে। 3 নাম্বারে কি? 3 নাম্বারে হইছে এই যে পেটের যে ব্যথা, এটা হইছে রাইট শোল্ডার মানে ডান হাতে, ঠিক আছে? ডান দিকের ব্যথা ডান হাতে বা ডান বাহুতে চলে যাবে, ঠিক আছে? পেশেন্টের প্রথমে তো পেটে ব্যথা শুরু হবে, এই ব্যথা একটু পর হাতেও চলে যাবে। পেশেন্ট বলবে যে আমার হাতেও ব্যথা করতেছে বা হাতে ব্যথা পাচ্ছি, ঠিক আছে? আর একটা পয়েন্ট হইছে পেটের ভিতর গ্যাস হইলে যেমন গুড়গুড় করে তেমন গুড়গুড় করবে, যেটা আমরা বলতেছি
ব্লটিং, ঠিক আছে, ব্লটিং। আর পেশেন্ট বমি করবে বা বমি বমি ভাব থাকবে, কিছু খেতে যাবে না বা খাইলে পেশেন্ট সাথে সাথে বমি করবে, এগুলো হচ্ছে লক্ষণ, প্রধান প্রধান লক্ষণ এগুলোই, ঠিক আছে। আর কনফার্ম করবেন আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। সিবিসি এক্সরে আমরা করতে পারি, করিও, কিন্তু এগুলো দিয়ে কনফার্ম হওয়া যাবে না। কনফার্ম অলওয়েজ আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে হইতে হবে, এ বাদে করা যায় না, ঠিক আছে। আর আল্ট্রাসোনোগ্রামেও যদি ধরা না পড়ে আমরা ফার্দার সিটি স্ক্যান করতে পারি, ঠিক আছে, সিটি স্ক্যান অফ দা হোল অ্যাবডোমেন করতে পারি। সিটি স্ক্যান কিন্তু শুধু মাথার হয় তেমন না, সিটি স্ক্যান পুরো বডির হয়। আমি আগেও বলছি একদম পা থেকে মাথা অবধি সব জায়গার সিটি স্ক্যান করা যায়, ঠিক আছে। যদি আল্ট্রাসোনোগ্রামে আমি পজিটিভ ফাইন্ডিং না পাই বা মনে হইলো যে আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়তেছে না, ফার্দার আমি কি করব, ফার্দার আমি সিটি স্ক্যানে চলে যাব। আচ্ছা, ওইটা যে সিটি স্ক্যান মানে পেটের যে হ্যাঁ। সিটি স্ক্যান দেয় ওই জায়গায় মানে হ্যাঁ। কি লেখা থাকে মানে সিটি CT স্ক্যান বাই মানে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন বা সিটি স্ক্যান অফ দ্য লিভার, এই ক্ষেত্রে তো লিভার রিজনরি আমরা ফোকাস করি, দেখা যায় সিটি স্ক্যান অফ দ্য লিভারও অনেকে দেয়, আবার অনেকে দেয় সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন বা সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন, এরকমই লেখা থাকবে, ঠিক আছে। জি স্যার বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড বা স্যার, পেটে আমার- ব্যথা রিলেটেড? হ্যাঁ বলেন। স্যার কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টটা আমরা কিভাবে বুঝতে পারি স্যার? আচ্ছা, আল্ট্রাসাউন্ড রিপোর্ট কিভাবে বুঝতে পারবেন? একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট হইলে আমি ভালোভাবে দেখাই দিতে পারতাম, আমার কাছে টাইম মুহূর্তে নাই, তাও আমি বলতেছি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দেখবেন যদি অ্যাবডোমেনের মানে পুরো পেটের আমরা আল্ট্রাসোনোগ্রাম দেই, দেখবেন প্রথমে শুরুতে অনেকগুলো পয়েন্ট লেখা থাকে, স্টোমাক, লিভার, ইন্টেস্টাইন, গল ব্লাডার, এরকম নামে অনেকগুলো পয়েন্ট লেখা থাকে, ভিতরে ফাইন্ডিং লেখা থাকে, পজিটিভ নেগেটিভ মানে ভালো ফাইন্ডিংও লেখা থাকে, মন্দ ফাইন্ডিংও লেখা থাকে। প্রথমে থাকে হচ্ছে এরকম বিস্তারিত, লাস্টে যে দেখবেন ইমপ্রেশন নামে একটা পয়েন্ট আছে, মানে মেইন রিপোর্ট হইছে ইমপ্রেশন। ইমপ্রেশনে কি লেখা থাকবে, যেইটার সমস্যা, ঠিক আছে, ধরেন এই যেইটা আজকে পড়াচ্ছি কোলেসিস্টেটিস, এর সবকিছু নরমাল, এর ইন্টেস্টাইন নরমাল, স্টোমাক নরমাল, লিভার নরমাল, কিন্তু এর হইছে গল ব্লাডারের সমস্যা। তাহলে ইমপ্রেশনে লেখা থাকবে সাজেস্টিভ কেস অফ অ্যাকিউট কোলেসিস্টেটিস বা সাজেস্টিভ কেস অফ ক্রনিক কোলেসিস্টেটিস। আমরা মেইনলি দেখবো হইছে বোঝার জন্য এই লাস্ট লাইনটা, ইমপ্রেশনটা, ঠিক আছে। ইমপ্রেশন বা রেজাল্ট এক এক জায়গায় এক নামে লেখা থাকে, ইমপ্রেশন নামে বেশি লেখা থাকে। এই লাস্ট লাইনে যেই কথাটা লেখা থাকবে এইটা হচ্ছে নেগেটিভ ফাইন্ডিং বা রোগের কথা। মূলত পুরোটা পড়ার ওইভাবে দরকার আমাদের পড়ে না, ঠিক আছে, দরকার পড়ে না। জাস্ট নিচে একদম দেখবেন বোল্ড আকারে বেশি কালো করে লেখা থাকে, যেটা ওইটাই হচ্ছে মেইন রিপোর্ট আমাদের। আর এমনি আল্ট্রাসোনোগ্রাম যে ছবি দিয়ে দেয়, ছবি দেখে আপনারা বুঝতে পারবেন না, এটা বোঝা অনেক কষ্টসাধ্য ব্যাপার, এটা এখন বুঝতে পারবেন না, এটা বোঝানো যাবে না এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে দেখাইতে হয় সরাসরি, তাইলে বুঝতে পারবেন আর কি। আর কোনো জিজ্ঞাসা আছে এই রিলেটেড? আচ্ছা, আর জিজ্ঞাসা না থাকলে এটা তো স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি নতুন স্টুডেন্ট, আজকে ক্লাস করতেছি। আমি যদিও এটা ক্লাসের আওতায় না, যে প্রশ্নটা আমি করবো সেটা হচ্ছে, স্যার পুরো ভিডিওটা আমাকে যদি মানে যেটা এখন আমরা ক্লাস করছি ওটা যদি স্যার মানে ভিডিও আকারে দেওয়া হচ্ছে স্যার, তো ওটা দিয়ে দিবে, ওটা দিয়ে দিবে, এটা ক্লাস শেষ হওয়ার পর দিয়ে দিবে, এটা নিয়ে সমস্যা নেই, সব দিয়ে দিবে, এটা ক্লাস শেষ হওয়ার পর দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। আচ্ছা হ্যাঁ, এই রিলেটেড thank you, sir. আরেকটা টপিকস আছে, এটা তো পড়ালাম কোলেসিস্টেটিস মানে গল ব্লাডার বা পিত্তথলিতে। আরেকটা আছে অ্যাপেন্ডিসাইটিস, আপনারা নাম শুনছেন হয়তো, অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে, অ্যাপেন্ডিক্সে যে ইনফেকশন হয়, এই অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্টও এটার মতো হুবহু সেম, আমি যা বললাম ট্রিটমেন্ট হুবহু সেম, ট্রিটমেন্টে কোনো তফাৎ নাই। আলাদা করে অ্যাপেন্ডিসাইটিসের খালি সিম্পটম গুলো একটু আলাদা, সিম্পটম আলাদা। এই যে একটু আগে যেটা পড়াইলাম কোলেসিস্টেটিস, এইটা ব্যথা হয়েছে পেটের উপরিভাগে, আর অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়েছে পেটের নিচ ভাগে মানে তল পেটের নিচে, ঠিক আছে, এটাও ডান দিকে, কিন্তু এটা হচ্ছে তল পেটের নিচে। এই জায়গাটার নাম হচ্ছে রাইট আইলিয়াক ফোসা, রাইট আইলিয়াক ফোসা। আমরা যদি কোমরে হাত দেই, ঠিক আছে, কোমরে হাত দিই দেখবেন একটা শক্ত হাড্ডি আছে আমাদের হাতে, ঠিক আছে, এটার নাম হচ্ছে আইলিয়াক ক্রেস্ট। এই অ্যাপেন্ডিসাইটিসের পেইনটা হয় এই আইলিয়াক ক্রেস্টের ডান দিকে, ঠিক আছে, ডান দিকে। তফাৎ খালি এখানে, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হবে তলপেটে। এই ব্যথাটা শুরু হয়েছে নাভির আশেপাশ দিয়ে, কিন্তু মেইনলি ব্যথাটা ছড়ায় হয়েছে ডান দিকে, ঠিক আছে, ডান দিকে নাভির তলপেটে, নাভির আশেপাশ থেকে শুরু হয়ে
ডান দিকে যাবে, ঠিক আছে, মানে তল পেটের এই জায়গায়। আর একটু আগে যেটা পড়াইলাম কোলিসিস্টাইটিস, এইটার ব্যথা হয়েছে পেটের উপরিভাগে, ঠিক আছে। এই হচ্ছে মেইনলি পার্থক্য। যদি পেটের তল পেটের এই জায়গায় ব্যথা শুরু হয়, ব্যথা শুরু হয়ে এটা ডান দিকে চলে যায়, তাইলে এটা মনে করবেন অ্যাপেন্ডিসাইটিসের পেইন। আর অ্যাপেন্ডিসাইটিসে কি হয়, অ্যাপেন্ডিসাইটিসে রিবাউন্ড টেন্ডারনেস নামে একটা টার্ম আছে। রিবাউন্ড টেন্ডারনেস, এই রিবাউন্ড টেন্ডারনেস কি, রিবাউন্ড টেন্ডারনেস হচ্ছে যে জায়গায় ব্যথা হইতেছে, ঠিক আছে, পেটে পেশেন্ট কমপ্লেইন করবে তার পেটে প্রচুর পরিমাণে ব্যথা, তাহলে এই ব্যথার এই জায়গায় যদি আপনি হাত দেন, হাত দিলে তো স্বাভাবিকভাবেই পেশেন্ট আরো ব্যথা পাবে, ঠিক আছে, পাবে না? আমরা তাহলে স্লোলি হাত দিলাম, হাত দিলে পেশেন্ট ব্যথা পাবে, কিন্তু আপনি যদি হাত হঠাৎ করে সরাই নেন তাহলে পেশেন্ট আরো বেশি ব্যথা অনুভূত হবে। এটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের এক্সাক্ট সাইন, ঠিক আছে। আমরা হাত দিয়ে দেখি, হাত দিলে তো পেশেন্ট ব্যথা পাবেই, কিন্তু হাত দিয়ে হঠাৎ করে হাত আমরা উইথড্র করি, মানে সরাই নিলে যদি পেশেন্ট আরো বেশি ব্যথা পায়, এই ক্ষেত্রে পেশেন্ট উয়া করে চিল্লিয়ে উঠতে পারে, তাইলে এটা একদম শিওরলি এটা অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে। অ্যাপেন্ডিসাইটিস আমরা টেস্ট না করেও বলে দিতে পারি যে এটা অ্যাপেন্ডিসাইটিসেরই পেইন। বুঝতে পারছেন? জি স্যার। আর অ্যাপেন্ডিসাইটিস হুবহু সেম। আমরা ব্যথা কমানোর জন্য কিটোরোলাক, ডাইক্লোফেনাক ইউজ করতে পারি, না কমলে সেই প্যাথেডিন, ন্যালবান ইউজ করতে পারবো, অ্যান্টিবায়োটিক দিব, ঠিক আছে, সবকিছুই দিব। আর সবকিছু কমানোর পর আমরা অপারেশনের জন্য পাঠাবো, এর আগে পাঠানো যাবে না। ব্যথা সহ আমরা কখনো অপারেশনের জন্য পাঠাইতে পারি না, এজন্য এগুলো আগে কমাইতে হবে। ব্যথার ওষুধ দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে, বমির ওষুধ দিয়ে সবকিছু কমায় তারপর হসপিটালে পাঠাই দিব অপারেশনের জন্য, এর আগে না, ঠিক আছে। স্যার জি স্যার। পুরোটা বুঝতে পারছেন আশা করি, সমস্যা নাই। স্যার, এরপর তাহলে আরেকটা টাইপ করাই। হাতটা রাখতে হবে হ্যাঁ বলেন। পেটের নিচে, ডান পাশে হাত মৃদুভাবে রাখতে হবে, না একটু যাতা বা প্রেসার দিতে হবে? না, মৃদুভাবেই রাখবেন, প্রথমে তো মৃদুভাবেই ধরতে হবে। যদি প্রেসার প্রথমেই দেন তাহলে পেশেন্ট আরো ব্যথা পাবে, কারণ এইটার পেইন কিন্তু অনেক, ঠিক আছে। আমরা মৃদুভাবেই রাখবো, মৃদুভাবে রাখার পর হঠাৎ করে হাতটা উইথড্র করবো, ঠিক আছে। হঠাৎ করে যদি হাতটা উঠাই নি, মানে উইথড্র করি, তাহলে পেশেন্ট আরো বেশি ব্যথা অনুভূত করবে, ঠিক আছে। এইটাই অ্যাপেন্ডিসাইটিস একদম শিওরেস্ট সাইন। আর ব্যথাটা হইতে কোথায়, ব্যথাটা হইতে আমি আপনাদের আরো এক্স্যাক্টলি করি, নাভি, ঠিক আছে, নাভি আর ডান দিকে যে শক্ত হাড়টা, ঠিক আছে, এটার বলে আইলিয়াক ক্রেস্ট। কোমরে হাত দেন, কোমরে দেখবেন একটা শক্ত হাড় বাজে, ঠিক আছে, শক্ত হাড় বাজে। তাহলে নাভি আর এই শক্ত হাড়ের যদি আমরা যোগ করে দিই, এই যোগের মাঝামাঝি জায়গায় ব্যথাটা হয়, ঠিক আছে, মাঝামাঝি জায়গায় ব্যথাটা বেশি অনুভূত হয়। এই জায়গায় আমরা হাড়টা মূলত রাখি, ঠিক আছে, নাভি আর এই কোমরের যে শক্ত হাড় ডান দিকে, এই দুইটার মাঝামাঝি জায়গা। বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার। স্যার আচ্ছা, তাইলে হ্যাঁ বলেন। আর অ্যাপেন্ডিসাইটিস ওটা বলে ব্যথা অবস্থায় অপারেশন করতে হয়, ব্যথা না অবস্থা বলে অপারেশন না করলে না না, ব্যথা অবস্থায় কোনো কিছুর অপারেশন করা যাবে না, এটা একদম ভুল কথা। ব্যথা অবস্থায় আমরা যদি ব্যথা তীব্র থাকে কখনো তখন অপারেশন করতে পারি না, আমরা ব্যথা আগে কমাই, ঠিক আছে। আপনি যদি ব্যথায় চিল্লাপাল্লা করেন তাহলে আমরা অপারেশন করতে যাইতে পারবো না, বা আপনি যদি বমি করেন তাহলে আমরা অপারেশন টেবিলেই যাইতে পারবো না। আমাদের সবার আগে বমি কমাইতে হবে, জ্বর কমাইতে হবে, ব্যথা কমাইতে হবে, এরপর আমরা অপারেশনে শিফট হই, ঠিক আছে। সেটা যদি আপনি একদিনে কমাইতে পারেন তারপর দিনে অপারেশনে করতে পারবেন। সেটা যদি 3 দিন লাগে, টাইম লাগে, তাহলে 3 দিন আপনার ওষুধ চালাইতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি জি স্যার। জি স্যার, এটা কি পেলভিক এবং নাভির মাঝামাঝি ব্যথা? হ্যাঁ, এটার পেলভিক না, ঠিক, এটার জায়গাটা নাম হচ্ছে আইলিয়াক ক্রেস্ট। কোমরের ডান দিকে যে হাড়টা বাজে, আমাদের হাড় বাজে না একটা শক্ত, এটারে বলে আইলিয়াক ক্রেস্ট, ঠিক আছে। এই আইলিয়াক ক্রেস্ট আর নাভি এই দুইটার মাঝামাঝি জায়গায় ব্যথাটা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, পরের টপিকতে যাই। আর ট্রিটমেন্ট স্যার কি এর আগে যে ট্রিটমেন্ট স্যার সেম, একদম সেম। রাইট স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পাইলস বা হেমোরয়েড, ঠিক আছে, যা পাইলস তাই হেমোরয়েড, দুইটি সেম জিনিস। নাম তো শুনছেন আশা করি সবাই, পাইলস বা হেমোরয়েডের, ঠিক আছে। পাইলস বা হেমোরয়েডে কি হয়, আমাদের মূলত অ্যানাল ক্যানাল, ডেফিকেশন করি যখন, মানে বাথরুম যখন করে পেশেন্ট, তখন যে ভিতরে আমাদের অ্যানাল ক্যানাল। পাইলস বলতে কোনটা? পাইলস বলতে কোনটা স্যার? গ্যাস হয় ওইটা স্যার? হ্যাঁ ওইটি। রাইট স্যার। পাইলস বা হেমোরয়েড, পাইলসে মূলত কি হয়,
বাথরুম করার সময়, ডেফিকেশন করার সময়, ঠিক আছে, ডেফিকেশন করার সময় অ্যানাল ক্যানেল বা রেকটাম, এই রেকটাম থেকে একটা টিস্যু বের হয়ে আসে, একটা অংশ বাইরের দিকে বের হয়ে আসে, এইটারই মূলত আমরা পাইলস নামে চিনি, ঠিক আছে। পাইলস নামে চিনি। পাইলসের সিমটমে কি হয়, মূলত শুরু হয় হচ্ছে বাথরুম করার সময় সিভিয়ার পেইন, ঠিক আছে, সিভিয়ার পেইন, প্রচুর পরিমাণে জ্বালা পোড়া প্লাস ব্যথা হয়, ঠিক আছে। এই দেখেন বার্নিং এন্ড সিভিয়ার পেইন বলি আমরা, প্রচুর পরিমাণে জ্বালা পোড়া এবং ব্যথা হয়। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে রক্ত পড়ে, ঠিক আছে, ব্লিডিং হয়, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বললাম একটা অংশ বের হয়ে আসে, যেটা আমরা বলি প্রট্রুশন টিস্যু। এটা অনেকের বের হয়, অনেকের বের হয় না। যখন পাইলসটা সামনের দিকে আগায় তখন হচ্ছে বের হয়, সব সময় যে বের হবে তা না। প্রথম দিকে শুধু ব্যথা থাকে আর রক্তপাত হয়, কোনো কিছু বের হয় না। কিন্তু আস্তে আস্তে সামনে আগানোর সাথে সাথে এটা বের হয়ে আসে, ঠিক আছে, বের হয়ে আসে, সেন্সেশন হয়, ঠিক আছে। আর অনেক সময় চুলকানি হয়। এইগুলো হচ্ছে মেইন সিমটম। প্রথমে ব্যথা, বাথরুম করার সময় সিভিয়ার পেইন এন্ড বার্নিং সেন্সেশন, মানে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া প্লাস ব্যথা হয়। তারপর ব্লিডিং হয়, আর সামনে আগানোর সাথে মানে রোগটা যদি যত সামনের দিকে আগাবে তত কি হবে, একটা টিস্যু বের হয়ে আসবে, মানে ভিতর থেকে একটা অংশ বের হয়ে আসবে। এই ছবিতে দেখেন, ছবিতে দেখা যাচ্ছে যে একটা অংশ বের হয়ে আসছে, ঠিক আছে, লাল নিচে, এইটাই হচ্ছে পাইলস। এবার আসেন পাইলসের আমরা 4টা ভাগে ভাগ করি। ছবিটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ছবিটা দেখতে পাচ্ছেন? তাহলে দেখেন এটাকে 4টা ভাগ করা আছে। প্রথমটা হচ্ছে তার ছবি দেখা যাচ্ছে না স্যার? দেখতে পাচ্ছেন না? ক্লিয়ার দেখা যাচ্ছে। তার ছবি যারা দেখতে দেখতে পাচ্ছেন না পাচ্ছেন স্যার? না তাদের নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, এখানে 4টা ছবি দেখা যাচ্ছে, দেখেন, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি আর 4th ডিগ্রি, ঠিক আছে। 4th ডিগ্রি 4টা ডিগ্রিতে আমরা ভাগ করি। 1st ডিগ্রি মানে পেশেন্টের শুধু রক্তপাত আর ব্যথা, এই ক্ষেত্রে আর কোনো ছবিটা একটু জুম করে দিলে ভালো হয় স্যার। দেখতে পাচ্ছেন এবার 1st ডিগ্রি? স্যার একটু জুম করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, জুম করা। আপনি নিজেও জুম করতে পারেন। দেখতে পাচ্ছেন তো? জুম সবাই করতে পারবেন, ছবির উপর চাপ দেন, ক্লিক করে বড় করে ফেলেন, তাইলেই জুম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 1st ডিগ্রিতে দেখেন লেখা আছে নো প্রোলাপস, মানে কোনো টিস্যু বের হয় না। আমি আগেই বলছি অনেক ক্ষেত্রে ভিতরের যে অংশ এটা বের হয় না, তাহলে 1st ডিগ্রিতে কোনো ভিতরের অংশ বের হয় না। এই ক্ষেত্রে জাস্ট কি হয়, এই ক্ষেত্রে জাস্ট ব্লিডিং হয় আর পেশেন্টের ব্যথা অনুভূত হয়, ঠিক আছে। তাহলে এইটা মোটামুটি ভালো। এই ক্ষেত্রে যদি আমরা ওষুধ দিই তাহলে কন্ট্রোলে থাকে, এই ক্ষেত্রে অপারেশন লাগে না। 1st ডিগ্রিতে আমরা অপারেশন সাধারণত করাই না। এবার আসেন 2nd ডিগ্রি। 2nd ডিগ্রিতে কি হয়, 2nd ডিগ্রিতে এই টিস্যু ভিতরের যে অংশ এটা বের হয়ে আসে, ঠিক আছে, বের হয়ে আসে, কিন্তু এটা, হ্যাঁ বলেন। আচ্ছা, 2nd ডিগ্রিতে ভিতরের অংশ বের হয়ে আসে, কিন্তু বের হয়ে আসলেও এটা তেমন ক্ষতিকর না, কারণ এটা এমনি আবার ভিতরে চলে যায়। এই ক্ষেত্রে আর কোনো আমাদের কিছু করা লাগে না, ঠিক আছে। এটা দেখা যায় বাথরুম করার সময় বের হয়ে আসে, আবার বাথরুমের পর অটোমেটিক নিজেই ভিতরে চলে যায়, ঠিক আছে, নিজেই ভিতরে চলে যায়। আর রক্তপাত আর ব্যথা এটা থাকবে, এটা কয় ডিগ্রিতেই থাকে। এবার আসেন 3rd ডিগ্রিতে যে বের হয়ে আসে এটা আর অটোমেটিক নিজে ভিতরে ঢোকে না, এটা আমাদের নিজেদের কষ্ট করে ঢুকাই দিতে হয় ভিতরে, ঠিক আছে, নিজেদের ঢুকাইতে হয়, মানে ম্যানুয়ালি ঢুকাইতে হয়। এটার একা কখনো ভিতরে ঢুকবে না। আর রক্তপাত, ব্লিডিং আর ব্যথা থাকবে। আর 4th ডিগ্রিতে যেটা বের হয়ে আসছে এটার কখনোই ভিতরে ঢুকবে না, ঠিক আছে। সব থেকে সিভিয়ার মানে খারাপ হয়েছে 4th ডিগ্রিতে যদি একবার বের হয়ে আসে এটার কখনোই ভিতরে ঢুকানো যায় না, অপারেশন ছাড়া আর কোনো সেকেন্ড অপশন নাই। 4th ডিগ্রিতে অপারেশন লাগেই, ঠিক আছে। আমরা 1st আর 2nd ডিগ্রিতে সাধারণত অপারেশন না করলেও চলে, আমরা ওষুধ দিয়ে কমানোর ট্রাই করি, কিন্তু 3rd ডিগ্রিতে একবার চলে গেলে 3rd আর 4th অপারেশন মাস্ট লাগবেই, এছাড়া আর কোনো গতি নাই, ঠিক আছে, বুঝতে পারছেন? এবার আসেন ওষুধ কি দিব আর ইনভেস্টিগেশন কি করবে। এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন প্রক্টোস্কোপি করি, এটা লাগবে না আপনাদের জন্য, প্রক্টোস্কোপি লাগবে না। প্রক্টোস্কোপি মানে ওই একটা যন্ত্রের মাধ্যমে দেখায় যে ভিতরের টিস্যুটা বের হইছে কি বের হয় না, আমরা জাস্ট দেখি, ঠিক আছে, মাইক্রোস্কোপের মতো, যেমন ওই ভিতরে দিয়ে আমরা দেখি, ঠিক আছে, অ্যানাল ক্যানেলের ভিতরে একটা যন্ত্রের মতো দিয়ে দেখি যে
বের হইছে কি বের হয় না, অনেকের ক্ষেত্রে কোলোনোস্কোপিও করে, কিন্তু এই ক্ষেত্রে কোলোনোস্কোপি কিন্তু সিভিয়ার পেইনফুল, করা যায় না, ঠিক আছে, করা যায় না। কোলোনোস্কোপি করলে দেখা যায় আরো ব্লিডিং হয়, ঠিক আছে, ব্লিডিং হয়, এই জন্য আমরা করাই না ওইভাবে, আমরা প্রক্টোস্কোপিটাই করাই সাধারণত। এবার আসেন ট্রিটমেন্ট। পাইলসের জন্য একটা ওষুধ, অন্য কোনো ওষুধ লাগবে না। এই যে বললাম ফার্স্ট ডিগ্রি পাইলস যেটাই আমরা ওষুধ দিয়ে থাকি, জাস্ট একটা ওষুধ, ওষুধের নাম হচ্ছে সানগ্রিল, SANGRIL, সানগ্রিল, ঠিক আছে। পাইলেক্স নামেও পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে, আমি সানগ্রিলের কথা বললাম, ঠিক আছে, সানগ্রিল, SANGRIL, সানগ্রিল লিখে রাখেন সবাই একটু, সানগ্রিল, ঠিক আছে। এই ওষুধটা আমরা পাইলসের ক্ষেত্রে দিয়ে থাকি। সানগ্রিল স্যার পাওয়ার একটাই পাওয়ারে পাওয়া যায়, ঠিক আছে, অন্য কোনো পাওয়ার নাই, সানগ্রিল একটা পাওয়ারই পাওয়া যায়, 450, ঠিক আছে, 450। আর একটা সানগ্রিল ডিএস আমরা ইউজ করি না, আমরা শুধু সানগ্রিল ইউজ করব, ঠিক আছে, সানগ্রিল। ডোজ স্যার, ডোজ। হ্যাঁ ডোজ বলতেছি সানগ্রিল। এবার আসেন ডোজের ক্ষেত্রে এই জায়গায় একটু কথা আছে, এটা হচ্ছে একটা ক্ষেত্র হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মানে কি, যখন পাইলস প্রথমবারের মতো ধরা পড়লো কেবল, ঠিক আছে, প্রথমবারের মতো ধরা পড়লো, সেই ক্ষেত্রে আমরা একটা ডোজে দিই। আর একটা হচ্ছে ক্রনিক পাইলস, মানে যাদের অনেক দিন ধরে সমস্যা তাদের ক্ষেত্রে একটা ডোজে দিই। প্রথমে আমি বলতেছি অ্যাকিউট পাইলসের ক্ষেত্রে, মানে যাদের প্রথমবারের মতো ধরা পড়লো তাদের ক্ষেত্রে কি ডোজে দিবেন। তাদের ক্ষেত্রে প্রথম 4 দিন আমরা ডেইলি 6টা করে ওষুধ খাইতে বলি, 6টা মানে 4 ঘন্টা অন্তর অন্তর, 4 ঘন্টা অন্তর অন্তর, মানে প্রথম 4 দিন সে 6টা ট্যাবলেট খাবে, ঠিক আছে। প্রথম 4 দিন মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, প্রত্যেক দিন সে 6টা করে ট্যাবলেট খাবে, 6টা করে ট্যাবলেট খাবে। আর নেক্সট 3 দিন, প্রথম 4 দিন খাবে 6টা করে, আর নেক্সট 3 দিন মানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ঠিক আছে, এই কয়দিন সে খাবে 4টা করে ট্যাবলেট, মানে 6 ঘন্টা অন্তর অন্তর, 6 ঘন্টা অন্তর অন্তর, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই। প্রথমে আমরা প্রথম 4 দিন 6টা করে ট্যাবলেট খাবে, আর পরের 3 দিন 4টা করে ট্যাবলেট খাবে। এক সপ্তাহের ডোজে দিই, প্রথম 4 দিন দিই 6টা করে, আর পরের 3 দিন দিই 4টা করে। সবাই বুঝতে পারছেন? এক সপ্তাহের ট্রিটমেন্ট, প্রথম 4 দিন 6টা করে, আর পরের 3 দিন 4টা করে, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকিউটের ক্ষেত্রে, প্রথমবার ধরা পড়ার ক্ষেত্রে। এবার এই যে এক সপ্তাহের ট্রিটমেন্ট শেষ হয়ে গেল আমার, এরপর কি করবে? এরপর এটা আমরা 3 মাসের জন্য দেব, ডেইলি 2টা করে, সকাল আর রাতে 3 মাসের জন্য। ক্লিয়ার? জি স্যার। এই একটাই ট্রিটমেন্ট, আর কোনো ট্রিটমেন্ট লাগবে না। আর আরেকটা ট্রিটমেন্ট লাগবে, ওই যে পেইন হয়, আমি বলছিলাম যে পাইলসের ক্ষেত্রে কিন্তু সিভিয়ার পেইন হয়, ঠিক আছে, অত্যাধিক পরিমাণে ব্যথা হয়। এই ব্যথা হচ্ছে এই কিটোরোলাক, ডাইক্লোফেনাক খাইলেও কমে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা একটা জেল ইউজ করতে বলি পায়খানার রাস্তায়, ঠিক আছে, জেল ইউজ করতে বলি, জেসোকেইন জেল নামে পাওয়া যায়, জেসোকেইন জেল, ঠিক আছে, এই জেসোকেইন জেলটা আমরা ইউজ করতে পারি। স্যার জেসোকেইন পরে ওই যে মানে এক সপ্তাহ পরে মানে ওটা রানিং কতদিন থাকবে? আচ্ছা এক সপ্তাহ পর 3 মাসের জন্য দেব, ডেইলি 2টা করে, সকালে একটা রাতে একটা, ঠিক আছে, সকালে একটা রাতে একটা, 3 মাসের স্যার জন্য। মেডিসিনের নাম বলবেন? সানগ্রিল, SANGRIL, সানগ্রিল। সানগ্রিল বুঝতে পারছেন সবাই? জি স্যার। ব্যথার জেলটা হ্যাঁ, ব্যথার জন্য আমরা জেসোকেইন জেল ইউজ করতে বলবো, জেসোকেইন জেল, ঠিক আছে, জেসোকেইন জেল, এটা পায়খানার রাস্তায় ইউজ করবে। হ্যাঁ, জেসোকেইন জেল। স্যার সুইবেলা জেসোকেইন জেল বেলার হিসাব না, জেসোকেইন জেল সাধারণত আমরা কি বলি, প্রতিবার বাথরুমের পরে আমরা ইউজ করতে বলি, কারণ পেইনটা বেশি হয় কখন, বাথরুম করার পর, ঠিক আছে। বাথরুম করার আগে নিলে ভালো হয়, কিন্তু বাথরুম করার আগে তো এরকম জেল মাখার জন্য বলা যায় না, বা মাখতেও পারবে না, এই জন্য আমরা বলি বাথরুম করার পরে এসে জেসোকেইন জেলটা ইউজ করতে, তাহলে ব্যথাটা হচ্ছে একটু কম হবে, ঠিক আছে। ব্যথা যে একদম হবে না তা না, ব্যথা অবশ্যই হবে, কিন্তু জেসোকেইন জেল মাখলে ব্যথাটা হচ্ছে কমে যাবে, ঠিক আছে। আর কিটোরোলাক, ডাইক্লোফেনাক ওষুধ দিলে এই ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। জেসোকেইন জেলের স্যার ডোজ? জেসোকেইন জেলের কোনো ডোজ নাই, ঠিক আছে, বললাম কি বাথরুম করার পর, প্রতিবার বাথরুম করার পর, ঠিক আছে, জি স্যার। প্রতিবার বাথরুম করার পর এটা ইউজ করবে। জেসোকিন বানানটা কি স্যার? JASOKIN,
পাওয়ারে পাওয়া যায় 450। একটাই পাওয়ারে পাওয়া যায়, ঠিক আছে, এটার কোনো পাওয়ার ওইভাবে লাগবে না, একটা পাওয়ারই পাওয়া যায়। আর একটা পাওয়া যায় সানগ্রিল ডিএস। ডিএস ইউজ করার দরকার নেই, আমরা সানগ্রিল ইউজ করব, ঠিক আছে। আমি আপনাদের সানগ্রিল শিখাইছি, ডিএস লাগবে না, ঠিক আছে, ডিএস লাগবে না। বুঝতে পারছেন পুরোটা? কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। আর এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। আর বললাম কি 3rd ডিগ্রি আর 4th ডিগ্রিতে গেলে অপারেশন লাগবে, ঠিক আছে, অপারেশন লাগবে, এই অপারেশন ছাড়া আর গতি নেই। ক্রনিক Third আর fourth স্টেজে হয়। কি হবে বেশি ক্রনিক স্টেজে? হ্যাঁ বুঝিনি, কর্নিক স্টেজ। কর্নিক স্টেজে যে বললাম 2টা করে খাবে, সকালে একটা রাতে একটা, আমরা 3 মাসের জন্য দিয়ে দেই। 3 মাসের মানে ক্রনিক বলতে বোঝায় 1 সপ্তাহ পার হয়ে গেলেই, মানে অনেক দিন যাবত পাইলস আছে তার, কিন্তু এটা 1st ডিগ্রিতেই আছে, তখন আমরা এটার ক্রনিক হিসেবেই ধরি। ক্রনিক হিসেবে ধরলে আমরা সকালে একটা রাতে একটা, তার 2টা ট্যাবলেট দেবো, 3 মাসের জন্য দেই, 3 মাস পর আবার আসতে বলি। যদি পেশেন্টের অবস্থা ভালো হয় তাহলে তো ভালো, আর খারাপ হলে তো অপারেশন, আর যদি সেম থাকে তাহলে আবার ওই সেম ওষুধই আমরা ফার্দার 3 মাসের জন্য দিই, ঠিক আছে। স্যার একটা জানার বলেন। ছিল স্যার, এই পাইলস বা হ্যামোরয়েড পেশেন্টকে ডক্টর অনেক সময় স্যার পবিসেপ দিয়ে গরম পানিতে বসার সাজেস্ট করে, বিশেষ করে বাথরুম করার পর। এটা স্যার কি জন্য বা কি আচ্ছা, কারণে একটু পবিসেপ যদি দিয়ে ব্যাখ্যা যেটা দিতেন। বলছে, পবিসেপ দিয়ে যেটা সাজেস্ট করে আর কি, এটা 1 নাম্বার কাজ হচ্ছে ইনফেকশন বা ব্যথা কমানোর। এইসব পেশেন্টের যাদের টিস্যু বের হয়ে যায়, ঠিক আছে, 2nd ডিগ্রি থেকে তো আমাদের টিস্যুটা বের হয়, টিস্যু বের হইলে ওই জায়গায় হচ্ছে সিভিয়ার পরিমাণে চুলকানি হয় আর ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। আর মূলত যেটা মেইন কারণ আমরা অপারেশনের পর হইছে গরম পানিতে পবিসেপ দিয়ে বসতে বলি, কারণ অপারেশনের পর ওই জায়গাটা তো কাটা থাকে আর ভিতরের দিকে থাকে, ঠিক আছে, ওইটা ক্ষতটা যাতে তাড়াতাড়ি শুকায়, এজন্য আমরা গরম পানিতে বসতে পারি। মেইন কারণ হইছে ওইটা। আর অপারেশনের আগে যদি বসতে বলে, এটা হইছে চুলকানি কমানোর জন্য আর ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমরা সবাই ক্যামেরাটা বন্ধ রাখলে ভালো হয় স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, পড়ানো শেষ। কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার আরেকবার একটু রিভিউ করেন।